পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি যে বিবৃতি দিয়েছে সেই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। সেই পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তারা তাদের অবস্থান জানিয়েছে। পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা। র্যাবে কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। কথা আছে, পাপ বাপ কেউ সারে না। এই যে পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তারা যে দুর্নীতি করেছে, সম্পদের পাহাড় গড়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে উঠেছে এবং সেই বিষয় নিয়ে কড়া ভাষায় কথা বলছে। তার সাথে সাথে আবার র্যাবের দুই কর্মকর্তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কিন্তু সেখানে কিন্তু শান্তিরক্ষা মিশনে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। র্যাবেরও অনেকগুলোকে টার্গেট করা হতে পারে। তো কি কি হতে যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে ঘটতেছে বাংলাদেশকে নিয়ে, তো চলুন আমরা একটু দেখে আসি। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি যে বিবৃতি দিয়েছে সেই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। সেই পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তারা তাদের অবস্থান জানিয়েছে। এখানে বলা হচ্ছে যে গণমাধ্যম ও সাংবাদিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠেছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, পুলিশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সম্প্রতি গণমাধ্যমকে হুমকি দিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির তুলনায় এই প্রতিবেদনগুলো যৎসামান্য নিয়ন্ত্রিত গণমাধ্যম এসব দুর্নীতির ঘটনা প্রায়ই উপেক্ষা করে। একটি শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছেন, তারা দুর্নীতির নানা ঘটনা জানা সত্ত্বেও প্রকাশ করতে পারেন না। সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। বাংলাদেশের গণমাধ্যমের প্রতি হুমকি ও দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা এবং সরকারের স্বচ্ছতার জন্য তারা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করেন। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে হয়রানি ও ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টার ব্যাপারে তারা আপত্তি জানান। সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়। এই বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যা পরে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো চিঠির শেষাংশে অনুরোধ জানানো হয়, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে, ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করতে সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়। যেটাকে হুমকি হিসাবে দেখছে সাংবাদিক সংগঠনগুলো। সংবাদপত্রের মালিক, নোয়াব, সম্পাদক পরিষদ, টিআইবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিন্দা করেছে। তারা বলেছে যে ব্যক্তি বিশেষের কোনো দুর্নীতির দায় বাহিনী নেওয়া উচিত হয়নি এবং অ্যাসোসিয়েশন এটির পক্ষে অবস্থান নেওয়া একেবারেই উচিত হয়নি। কেননা গণমাধ্যম প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে তারা নিজস্ব অনুসন্ধান করে রিপোর্টগুলো প্রকাশ করছে। কেউ যদি সংক্ষুব্ধ হয় তাহলে সে চ্যালেঞ্জ জানাতে পারে সেই রিপোর্ট সম্পর্কে বা প্রতিবেদন সম্পর্কে, প্রেস কাউন্সিলে মামলাও করতে পারে। সব ধরনের অধিকার আছে, কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার অর্থ হচ্ছে দুর্নীতির ব্যাপারে যে গণমাধ্যমগুলো রিপোর্ট করছে সেই রিপোর্টগুলো থামিয়ে দেওয়া বা এক ধরনের চাপ তৈরি করা। সেই কাজটি যাতে করা না হয় সেই ব্যাপারে সব সংগঠনগুলো একজোটে বিবৃতি দিয়েছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতির বিপক্ষে বক্তব্য দিয়েছে এবং নিন্দাও জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর পর্যন্ত বিষয়টি উত্থাপিত হলো। দর্শক ভালো থাকবেন। গত কয়েকদিনে পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রতিবেদন আকারে একের পর এক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমগুলোকে রীতিমতো থ্রেট করেছে এই ধরনের প্রতিবেদনগুলো প্রকাশ থেকে বিরত রাখবার জন্য। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যাতে তারা গণমাধ্যমগুলোকে রেস্ট্রিক্ট করে এই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে।
কিন্তু কোনো কাজ হচ্ছে না। একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যেখানে পুলিশের সাবেক কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কর্মরত কর্মকর্তাদের দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সামনে চলে আসছে। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে, পুলিশের ভেতর থেকেই এই ধরনের সেন্সিটিভ এবং গোপন তথ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এই ধরনের খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমার এই চ্যানেলে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। এবং অলরেডি পুলিশের একজন এডিসিকে এই কারণে বরখাস্ত করা হয়েছে। পুলিশের ভেতরে অনাস্থা এবং অবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা বুঝতে পারি যখন দেখি 40 জন পুলিশের শীর্ষ কর্মকর্তাকে, পুলিশের শীর্ষ 40 জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়, যার মধ্যে একজন পুলিশের অতিরিক্ত আইজিপি, 9 জন পুলিশের ডিআইজি সমপর্যায়ের, 15 জন পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পর্যায়ে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাদেরকে একই দিনে বদলি করা হয়, তখন আমরা বুঝতে পারি পুলিশের ভেতরে পরিস্থিতিটা আসলে কতটা টালমাটাল। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারছে না। এরই মধ্যে এমন একটা খবর আমাদের সামনে এসছে, এখন পর্যন্ত সবগুলো গণমাধ্যমে খবরটা প্রকাশিত হয়নি, একটা অনলাইন নিউজ পোর্টালে আমি খবরটা দেখেছি, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা। র্যাবে কর্মরত 2 জন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে, কয়েকদিন আগে টর্চারার্স অ্যাজ পিস কিপার্স নামে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল, এবং সেখানেও বারবার র্যাবের নাম উঠে এসছে। র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছেই। 2021 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা যে স্যাংশনটা দিয়েছিল র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান 6 জন কর্মকর্তার বিরুদ্ধে, সেটা এখনো আছে। ফলে র্যাবের এই 2 জন কর্মকর্তা, যারা অ্যাকচুয়ালি সেনা কর্মকর্তা, তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা ভয়ঙ্কর একটা বার্তা বাংলাদেশের জন্য। এবছর জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের আগে আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম, যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ টর্চারার্স অ্যাজ পিস কিপার্স নামে, সেটা জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের ঠিক কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। এবং এটা নিয়ে জাতিসংঘ অবশ্যই রিয়াক্ট করবে, কারণ এই ডকুমেন্টারিতে জাতিসংঘের দিকে আঙ্গুল তোলা হয়েছে। কারণ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসের ভেতর দিয়ে যারা টর্চারার্স, অর্থাৎ যারা নিজের দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত, তারাও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যেতে পারছে। এ কারণে তারা জাতিসংঘকেও অ্যাকিউজ করেছিল। ফলে আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম, জাতিসংঘ সামনের দিনগুলোতে পিস কিপার্সের, অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা আরো বেশি স্ট্রং হবে, এবং অবশ্যই তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে, এবং সম্ভবত সেটাই হচ্ছে। আমি এই রিপোর্টটা একটু পড়ি। এখানে বলছে, র্যাবে কর্মরত 2 সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার। 2 জন সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত 2 জন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার প্রাক্কালে বাদ পড়েছে। নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন বা করতেন এমন 4টি সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করার পর আবার সেখানে ফেরত পাঠানো হয়েছে। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, যিনি র্যাব 7-এর অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন। 45 লং কোর্স কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে, সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। অন্যজন হলেন বর্তমান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম। তিনি মশিউর রহমানের কোর্সমেট, তবে 46 বিএমএ লং কোর্সে তিনি কমিশন পান। মশিউর রহমান জুয়েল 18 জুন যোগাযোগ করা হলে কথা বলেননি, তবে মাহবুব আলম বলেন, এটা রুটিন একটা প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। 17 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হয়, কিন্তু তিনি 7 দিন পরেও আইএসপিআর এর পক্ষ থেকে কোনো মন্তব্য করেননি। এদিকে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের 2 জনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল, তবে কি কারণে তাদের আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না।
এদিকে বাংলাদেশে অন্তত দুজন কর্মকর্তা বলেছেন তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ডয়চে ভেলের অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা। গত 21 মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক তথ্যচিত্রে বলা হয়, নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে। তাদের নিয়ে ডয়চে ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসারশূন্য, দেশবিরোধী। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের একটা নাটক সাজিয়েছিল ডক্টর হাসান মাহমুদ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। কিভাবে জনগণকে তারা বোকা বানানোর চেষ্টা করে, অর্থাৎ নিজেদের মন গড়া বক্তব্যকে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হিসেবে তারা কিভাবে প্রচার করছে সে বিষয়ে আমি আমার চ্যানেলে কথা বলেছিলাম। যে বিষয়টাকে বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড়, ব্যারিস্টার সুমন বলছিলেন যে গোপালগঞ্জটা তার নামে লিখে দেওয়া হোক, বা যে সম্পত্তি করেছেন হাতে কোনো কয়েকটা জেলা ছাড়া সবখানে তার সম্পত্তি রয়েছে। শুধু সম্পত্তি বেনজির আহমেদই করেনি, তার সাথে টাকা দিয়েছেন আসাদুজ্জামান মিয়া, পরে আরও জামিল, তারপর আরও অনেকেই আছেন এরকম সম্পত্তির লিস্টে। একের পর এক কিছু ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসছে। এই দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তারা এইগুলো অবাধভাবে কিন্তু সম্পত্তি করেছেন, বিদেশে পাচার করেছেন, এভাবেই কিন্তু করে চলেছেন। তার সাথে সাথে র্যাবের যে কাণ্ড, এগুলো তো আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 2021 সালে কিন্তু তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল। তারপর কিন্তু দেখেন আপনারা এখন আবার র্যাবের দুই কমান্ডারকেও নিষেধাজ্ঞা দিয়েছে শান্তিরক্ষা মিশন থেকে। তো এইগুলো ঘটে যাচ্ছে। তো আসলে এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।